তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলতে কি বোঝায় জিনিসটা বুঝতে হবে। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি? বর্ণালীর সামনে কি বলছি? তড়িৎ এবং চুম্বকীয় দুইটা শব্দ আছে, একটা কি বলতো তড়িৎ আর একটা কি চুম্বক। একটা কথা বলছিলাম তোমাদের যে আমরা জানি যে একটা পরমাণু যদি বলি কেন্দ্রে থাকে নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত এবং বাইরে কি থাকে নেগেটিভ চার্জযুক্ত আমাদের ইলেকট্রন থাকে। তো এই যে পজিটিভ নেগেটিভ থাকার কারণে পরমাণু একটা কি বলতো কি তৈরি হয়? তড়িৎ ক্ষেত্র। উল্টা ভাবে যদি বলো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো একটার জন্য আরেকটা তৈরি হয়, কি হবে? তড়িৎ ক্ষেত্রের কারণে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ওকে, তো চৌম্বক ক্ষেত্রে আবার কেউ আবার উল্টা বলে যে এই কারণে আমাদের পরমাণু একটা কি চৌম্বক ক্ষেত্র, এর কারণে কি তৈরি হয়? বিদ্যুৎ ক্ষেত্র। যেটাই বলো, তার এই দুইটা কি করে একসাথে কাজ করার কারণে আমরা একটু আগে দেখলাম যে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এবং এখানে এই যে দুইটা কাজ করার কারণে এখানে বর্ণালীরও সৃষ্টি হয়। কি হয়? বর্ণালীর সৃষ্টি হয়। তো এখানে যে বর্ণালীর সৃষ্টি হবে এটাকে বলে আমরা তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। কারণ এখানে দুইটা মিথস্ক্রিয়ার মাধ্যমে হয়েছে। কয়টার? জিনিসের দুইটা, একটা হলো তড়িৎ ক্ষেত্র, একটা হলো চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছো? এই জন্য বিষয়টাকে আমরা কি বলি বলো তো? তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, তাই চৌম্বকীয় বললেও ভুল হবে না। ঠিক আছে? হ্যাঁ, একই জিনিস। ঠিক আছে, ওকে। তাহলে এটা বলছি আমরা, এটা বুঝতে পারছো নাকি বর্ণালী কাকে বলা হয়? ওকে, এখন দেখো এই যে দেখো সূর্য থেকে যে আমরা আলোগুলা পাই, এটাও এক ধরনের কি বলতে পারো? বর্ণালী। আমরা কি ইন্ডিভিজুয়ালি কোনো আলো দেখতে পাই? এর মধ্যে কি আলো আছে বুঝতে পারতেছি না, এটা কিন্তু একটা বর্ণালী। এর মধ্যে আবার বিভিন্ন রং আছে, মিশ্রণের মাধ্যমে দেখতে পাই আমরা। তো এখানে দেখো এই যে যে আলো পাই আমরা, আসলে আমরা যে আলোটা দেখি এটাকে বলি আমরা কি বলতো? দেখো কি বলছে, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর তথা বিভিন্ন বর্ণের আলো সমানকে কি বলি? বর্ণালী বলি। ঠিক আছে, এটা পড়লে বুঝতে পারতাম। তাহলে দেখো এই যে আমরা যে দৃশ্যমান যেটা আলো বলি, আমরা যে আলোটা আসলে দেখতে পাই, আলো আমাদের কি করে? দর্শনের অনুভূতি জাগায়। এর মধ্যে যে আলোটা আমাদের দর্শনের অনুভূতি জাগায়, আমাদের জন্য একটা সীমা আছে বা অন্য প্রাণীর জন্য অন্য একটা সীমা আছে। যেমন আমি একটা জিনিস, এটা আবার একটা গবেষণা করে বের করছি, মানে একটা গবেষণা বলতে পারো, সেটা হলো যে আমরা কেন অনেক বলি না, আমরা তাত্ত্বিকভাবে জিন আছে অনেক কিছু, আমরা কেন দেখি না তাদেরকে? আমরা তাদের দেখি না কেন? এখানে একটা বিষয় যদি তোমাদের বলি, একটা লাইট দেখছো, কলম দেখছো, কিছু একটা কলম আছে লেখলে ওই কলমের লাইট ছাড়া দেখা যায় না। হ্যাঁ, তার মানে ওই দেখো একটা একটা দাগ কিন্তু এক্সিস্ট করতেছে, একটা দাগ এক্সিস্ট করতেছে কিন্তু আসলে লেখা আছে, বাট সেটাকে আমি দেখতে পাচ্ছি, মানে তরঙ্গদৈর্ঘ্যটা খুব ছোট আসে। হ্যাঁ, মানে একটা অন্য রেঞ্জের। দেখ তাহলে এই লেখাটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখলাম, তাহলে দেখতে হলে কি লাগছে? নির্দিষ্ট একটা কি লাগতেছে? আলো লাগতেছে, বা ওই তরঙ্গদৈর্ঘ্যের আলোটা এখানে নেই। তো এখন এমন হতে পারে যে আমাদের যে ভৌগোলিক অবস্থা, মানে আমাদের যে পৃথিবীর যে অবস্থানটা, এখানে মেইনলি আমরা চলি হলো সূর্যের আলো দিয়ে। তো এখানে দুইটা জিনিস হতে পারে, যে মনে করো জিন, যে জিনিসটা তৈরি, জিনের মধ্যে এমন এক ধরনের ব্যাপার আছে, জিনকে দেখার জন্য যে পরিমাণ আমাদের যে আলোটা দরকার, সে আলোটা হয়তো আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে না দেখার জন্য যে আলোটা দরকার, অথবা ওই আলোর সেন্সেশন মানে ওই রিসেপ্টর ক্যাপাসিটি আমাদের চোখে নাই। ধরুন ওই আলো আছে বাট ওটা আমাদের চোখে ধরে না। ঠিক আছে, যেমন আমাদের চোখের একটা রেঞ্জ হলো, এই যে নির্দিষ্ট একটা সীমা আছে, এই রেঞ্জটা, ঠিক আছে, এই রেঞ্জটার মধ্যে আমাদের নাই, অথবা ওটা অন্য কোনো ধরনের আলো আছে যেটা আমাদের চোখে রিসেপ্টরে কাজ করতেছে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তারপরে যে কবরের আলাপ, কানের যেটাই আছে শব্দের অনুভূতি, তাহলে কম বেশি আছে ওটা। হ্যাঁ, ওই যে এটা, হ্যাঁ, ওটা আসলে অন্য বিষয়। কবরের আযাব বলতে এটা অন্য একটা বিষয়, এটা অনেক বিষয়, এটা পরে বলবো। বুঝায় পায়। তাহলে এটা বুঝতে পারছো তো এখানে? তাহলে যেটা বললাম, দেখো এই যে তরঙ্গদৈর্ঘ্য যেটা আমরা দেখতে পারি নির্দিষ্ট একটা সীমার মধ্যে দেখতে পারি, এর কমে গেলেও দেখতে পারি না, বেশি গেলেও দেখতে পাই না। তো পড়ছো তো এখানে দৃশ্যমান আলো। তো যে আলোতে আমরা দেখতে পারি, ঠিক আছে, মেইনলি আমরা রং ধনুর আলো যেটা আছে সেটাই আমরা কি করতে পারি? দেখতে পারি। কয়টা আলো আছে বলো তো? 1 2 3 4 5 6 7 7টা আলো আছে। তো এইটা রেঞ্জের আমরা আলোগুলো দেখতে পারি, তাই না? ওকে, এই 7টা রঙের মিশ্রণকে কি বলি আমরা? রংধনী বলি, তাই না? এবং 7টা রঙের সিরিয়ালি মুক্ত করতে হয় রং, নাম ভিপজি ওয়ার অথবা বেনিয়া সহ কলা। তাহলে এখানে দেখো যেটা আমি তোমাদের লিখেছিলাম কত, 400 থেকে 424 থেকে 450, তারপরে 51 থেকে লিখে দিলাম। ওকে, এখানে এটা মনে রাখতে হবে, এখানে আর কিছু লাগবে না। এই যে দেখো এখানে দেখো যেটা বললাম, এখানে কথাগুলো বলা আছে আসলে, যে তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি, তড়িৎ চুম্বক রশ্মিটা বর্ণালীটা কি, বুঝছো? তড়িৎ চুম্বকীয় বর্ণালী যেটা বললাম সেটা এখানে বলা আছে নিচে। ওকে, এখানে আর কিছু জানতে হবে না, এখানে যেটা জানতে হবে কিছু আমাদের অঙ্ক শিখতে হবে। এখানে কি শিখতে হবে? অঙ্ক শিখতে হবে। দেখো এই যে তড়িৎ চুম্বকীয় রশ্মি যে দেখলাম,
এদের বৈশিষ্ট্য কি, এদের একটা নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য আছে না? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে এটা মনে রাখতে হবে, ল্যামডা দ্বারা প্রকাশ করে। ল্যামডা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আছে না এদের, এই সবই কি একটা তরঙ্গ। তরঙ্গের কি থাকে, তরঙ্গের অবশ্যই কি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তারপরে একটা কম্পাঙ্ক থাকবে, তাই না? তরঙ্গের বেগ থাকবে, তাহলে কি থাকবে, একটা তরঙ্গের কম্পাঙ্ক থাকবে, একটা তাদের বেগ থাকবে, পর্যায়কাল থাকে, এবং তরঙ্গ সংখ্যা থাকবে। একটা বিষয় কি থাকবে, কম্পাঙ্কের তরঙ্গ সংখ্যা, স্পন্দনের সংখ্যা, ওটাই তরঙ্গ সংখ্যা। অর্থাৎ নির্দিষ্ট দূরত্বের মধ্যে কতটা তরঙ্গ তৈরি হলো, ঠিক আছে, পূর্ণ তরঙ্গ তৈরি হলো, এটাকে বলে আমরা তরঙ্গ সংখ্যা। এটাকে কি দ্বারা প্রকাশ করতেছি, নিউ বার, নিউ বার। আর কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি, নিউ দ্বারা, কি দ্বারা, নিউ দ্বারা। এটা হলো নিউ বার দ্বারা। এটা মনে রাখতে হবে কোনটা আমরা কি দ্বারা প্রকাশ করছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা, ল্যামডা দ্বারা। তরঙ্গকে মানে কম্পাঙ্ককে কি দ্বারা, নিউ দ্বারা। আর তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা, নিউ বার। ওকে, তো এটা একটু মনে রাখতে হবে। দেখো তাহলে দেখো আমরা যদি রাশিমালাগুলো দেখি, তাছাড়া আগে একটা আমরা এককটা দেখি। আমাদের এখানে দেখা যায় যে বিভিন্ন একক সম্পর্কে জানতে হয়। ওকে, তো এখন দেখো বিভিন্ন এককের মধ্যে কনভার্সন জানতে হয়। দেখো 1 মিটার সমান আমরা কত জানি, 10⁻² সেন্টিমিটার, তা 10⁻³ ন্যানোমিটার, 10⁻6 মাইক্রোমিটার, এটা হলো 10⁻9 ন্যানোমিটার, এটা হলো অ্যাংস্ট্রন, এটা হলো পিকোমিটার, 10⁻12। তাহলে তোমাকে যদি বলা হয় যে 1 মিটার সমান কত অ্যাংস্ট্রন, বলো তো 10⁻10 অ্যাংস্ট্রন। এখন যদি বলা হয় 1 অ্যাংস্ট্রন সমান কত মিটার, তাহলে কত হবে, 10⁻⁻⁻ হবে 10। বুঝতে পারছো বিষয়গুলো, কনভার্সনগুলো বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু কনভার্সন করতে পারবো। বা আমাদের দেওয়া আছে হলো 5 অ্যাংস্ট্রন, 5 অ্যাংস্ট্রন, এটা কি করতে হবে, মিটার নিয়ে যেতে হবে। তখন কি করবো, এর সাথে শুধু কি দিব, 10⁻10। ওকে, তাহলে কিন্তু কি হবে, মিটার হয়ে যাবে। তাহলে 5 গুণন 10⁻10 আমাদের কি হলো, এটা অ্যাংস্ট্রন হলো না। এখন কি হয় নাই, হ্যাঁ অ্যাংস্ট্রন তো আছেই। তো অ্যাংস্ট্রন আছে মানে কি করতে হবে, অ্যাংস্ট্রন থেকে মিটার যেতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, হ্যাঁ ভাগ করতে হবে। হ্যাঁ, তো দেখো তাহলে এটা আমরা বিভিন্ন এককের জানলাম, এটা এককগুলো বুঝতে পারবো একটু। তো এখন দেখো মেইনলি বিভিন্ন একক আমাদের ব্যবহার করে এখানে, যেগুলো দেখলাম একটু দেখতে খেয়াল করতে হবে। এখন দেখো একটা আমি তরঙ্গ দেখাই তোমাদেরকে, তরঙ্গ আসলে কেমন। আমরা জানি তরঙ্গ কয় প্রকারের, 2 প্রকারের। কয় প্রকার তরঙ্গ হয়, একটা হলো আর তরঙ্গ, একটা হলো কি লম্বিক তরঙ্গ। একটা হলো আর তরঙ্গ, হ্যাঁ অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বলা যায়। একটা হলো লম্বিক, আর একটা হলো কি আর তরঙ্গ বা অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গ দুটোর সম্পর্কে বলা লাগবে। আচ্ছা বলি, একটা তরঙ্গ যখন যেটা কি হবে যে সংকোচন প্রসারণের মাধ্যমে যাবে, কি হবে, অর্থাৎ তরঙ্গ যে শক্তি সঞ্চালন করবে, শক্তি প্রবাহিত করবে যে কোনো একটা জিনিস, কি করবে, এটা কি করবে, সংকোচন প্রসারণের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে, সংকোচন প্রসারণের মাধ্যমে হবে। অর্থাৎ এ বরাবর যাবে, এভাবে বলি আমরা, কোথাও ঘনত্ব বাড়ে আবার কোথাও ঘনত্ব কমে, সংকোচন প্রসারণ যাবে। যদি বলি স্প্রিং দেখছো, স্প্রিং টানছো এইভাবে, স্প্রিং যেগুলো আছে এগুলো টানছো, এগুলো যদি টানো দেখো কি হবে, শক্তিগুলো ওইদিকে যাচ্ছে, কিন্তু সংসার যেতে হচ্ছে। ঢেউ খেলো না, সামনে আগে পিছিয়ে কি হয়, ঢেউ খেলে। তো স্প্রিং এর মধ্যে যে ধরনের কম্পন তৈরি হয় সেটা কি বলতো, অনুদৈর্ঘ্য, মানে লম্বা যেটা যাবে, এটা বরাবর যায়, এটা হলো অনুদৈর্ঘ্য। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, আমাদের এদিকে সংকোচন প্রসারণ, একদম সংকোচন হয় এক জায়গায়, আবার কি হয়, প্রসারণ হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এক্ষেত্রে সংকোচন প্রসারণের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের তরঙ্গের দিক যেটা, তরঙ্গের দিক আর শক্তি প্রবাহের দিক কি হবে, একই থাকবে, সমান্তরাল, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি বলতে পারো, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি বলতে পারো, কি বলতে পারো, 0 অথবা 80 ডিগ্রি। অর্থাৎ তরঙ্গ প্রবাহের দিক আর শক্তি প্রবাহের দিক কত, তরঙ্গের দিক আর শক্তি প্রবাহের দিক একই দিকে। ওকে, এটা হলো আমাদের অনুদৈর্ঘ্য। আরেকটা আছে কি, আমরা বলি আর তরঙ্গ, এতে এরকম হয়, এটা হলো সাইন ওয়েভের মতো হয়, কি হয় এভাবে। এটা যদি বলি আসলে এটা কি হয়, এই দেখো চূড়া তৈরি হয়, কি তৈরি হয় বলতো, 2টা চূড়া তৈরি হবে। এটা হলো তরঙ্গ শীর্ষ বলা হয়, এটা তরঙ্গ পাত বলা হয়, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত। এটা হলো কি হবে, একটা হলো আমাদের আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলি এদেরকে কি হয় বলতো, তরঙ্গ প্রবাহের দিক কোনটা বা শক্তি প্রবাহের দিক হলো এই বরাবর না, মনে করো এটা, ঠিক আছে এটা। কিন্তু দেখো আমাদের তরঙ্গের দিক যেদিকে হয়, দেখো এদের কি হচ্ছে বলতো, এই দিকের সাথে এদিকে 90 ডিগ্রি না, তরঙ্গের দিকে আর শক্তি প্রবাহের দিকে কত অন্তর্বর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। তাই এরকম তো 90 ডিগ্রি হয়, তখন কি হবে বলতো, এটাকে বলবো আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলবো আমরা। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে আসলে বিষয়টা কি ঘটে, যে সহজ কথা যেটা আসলে কোনটা, যেটা সহজ কথা যেটা বলা হয়, এটা হলো
মাধ্যমের কণাগুলো, অর্থাৎ যেটা রিয়েল কথা যেটা বলি আমরা, যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে আসলে আমরা যে তরঙ্গ মানে কি, তরঙ্গ তৈরি হলো মাধ্যমে, যে মাধ্যমে যাবে সেই মাধ্যমের কণাগুলো কি করবে, আন্দোলিত করার মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ পাশাপাশি অনেকগুলো কণা থাকে না মাধ্যমে, মানে কঠিন মাধ্যমে, বায়ুর মাধ্যমে, তরল মাধ্যমে, এগুলো কণা একটা আরেকটাকে নাড়া দেয়, এটা আরেকটাকে নাড়া দেয়, এভাবে নাড়া দেয়, এভাবে যায়, এটা কি হবে, কাঁপার মাধ্যমে, ঠিক আছে, এটা বলি তরঙ্গ। তো অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়, লম্বা লম্বি কাঁপায়, কি কাঁপায়, এটা সামনে কাঁপা দেয়, এখানে আবার এই জায়গায় আসে, কিন্তু জায়গা চেঞ্জ হয় না, কি হয় না, অর্থাৎ এখানে যে যেটা অনু ছিল একটা মাধ্যমে গ্যাসীয় বলি, ঠিক থাকে, শুধু কি করবে, একে ধাক্কা দিয়ে আবার এর জায়গায় চলে আসবে, ধাক্কা দিয়ে এর জায়গায় আবার চলে আসবে, এটা কি ওটাকে ধাক্কা দিবে, গিয়ে আবার এখানে চলে আসবে, যার জায়গায় চলে আসবে, ধাক্কা দিয়ে আসবে। তাহলে ধাক্কার দিকটা কি বলতো, শক্তি প্রবাহের দিকটা কি হবে, লম্ব হবে, মানে আমাদের কণার সরণের দিক এবং শক্তি প্রবাহের দিক কি পরস্পরের সমান্তরাল। ওকে, আর অনুপস্থিতটা কি হবে, আমাদের কণাটা কি হবে, উপরে নিচে উঠবে, কি উঠবে, উপরে নিচে আসবে, একবার উপরে যাবে আবার নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। যেমন যদি বলি তোমাদেরকে, যদি তুমি পুকুরে একটা ঢেউ দাও, ঢেউ খেলাও, তাহলে কি ঘটে, পানিটা উপরে নিচে ওঠে, কি হয়, উপর নিচের মতো ঢেউর মতো হয় না, দেখো না, তুলি হয় না, এখানে কণাগুলো কি হয়, উপর নিচে যাওয়ার মাধ্যমে কি হয়, আমাদের তরঙ্গের সৃষ্টি হয়। তো এখানে দেখবা এটা তাহলে কি হবে, আট তরঙ্গ, ঠিক আছে, যেটা অর্থাৎ আমাদের কণার স্থানান্তরের দিক এবং তরঙ্গ প্রবাহের দিক কত হবে, 90 ডিগ্রি হয় মেইনলি, ঠিক আছে, এটা হলো আমাদের আট তরঙ্গ। এখন যদি বলো উদাহরণ, এটা দেখো তোমাদের ফিজিক্সে পড়তে পারবা, আমি এখানে বলি, তারপর একটু সহজ জিনিস মনে রাখবা, যে স্প্রিং, লিখে রাখো, স্প্রিং এবং সকল শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ হলো লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, বেগ তরঙ্গ। তাহলে কি স্প্রিং ও সকল শব্দ তরঙ্গ, মানে স্প্রিং থাকলে অথবা শব্দ তরঙ্গ কথা থাকলে তাহলে কি হবে, সেটা অনুলম্বিক তরঙ্গ, বাকি যা আছে সব হলো কি আর, বাকি সব আর তরঙ্গ। ফিজিক্সটা একটু পড়া হয়ে গেল, বুঝছো, বাকি সব কি হবে, আর তরঙ্গ হবে। যেমন ঢোলের বাড়ি দিলে কি ধরনের তরঙ্গ তৈরি হবে, আর তরঙ্গ, ওই লম্বিক তরঙ্গ, লম্বিক, সকল শব্দ লম্বিক। যদি বলি বাঁশির সুর, কি ধরনের তরঙ্গ তৈরি হবে, বাঁশি শব্দ সবই লম্বিক তরঙ্গ, মানে এর সবই শব্দ, তাই না, হারমোনি যদি বলি সেটাও লম্বিক। তাহলে যে কোনো শব্দ বললে সেটা কি হবে, লম্বিক। আর এই লম্বিক আর স্প্রিং, মানে আমাদের শব্দ আর স্প্রিং বাদ দিয়ে যা আছে সবই আর তরঙ্গ। যদি আলোর তরঙ্গ, কি ধরনের তরঙ্গ, সেটা কি ধরনের তরঙ্গ, মানে আমরা মাধ্যমের কণা স্থানান্তরের দিক হিসাবে দুই ভাগ করি, এখানে একটা লম্বিক একটা অনুপ্রস্থ, এক্ষেত্রে কি হবে, অনুপ্রস্থ। তো আমাদের এখানে কি নিয়ে পড়াশোনা করতেছি বলতো, আলোর তরঙ্গ, তাই না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ একদিকে কি ধরনের, আলোর তরঙ্গ। তো এই আলোর তরঙ্গ নিয়ে আলোচনা করতেছি, এটা কি ধরনের তরঙ্গ বলতো, আমাদের অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, এটা মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে যদি বলি তোমাদের, এখন যেটা দেখতে হবে একটু, এই যে আর তরঙ্গে দেখো দুইটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী কি বলবো আমরা, তরঙ্গ দৈর্ঘ্য, এদের কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা। ওকে, বা এখানে তরঙ্গ দুইটা তরঙ্গ বাতের মধ্যে দূরত্ব কি বলতে পারবো, ল্যামডা, এটাকে বলি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখন বুঝলাম, এখন হলো ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়, কম্পাঙ্ক, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলা কি হবে কম্পমান বস্তুর কম্পন তৈরি হবে তাই কি বলা হবে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলা হবে, ঠিক আছে। ওকে, তো এটা মনে রাখতে হবে। আর হলো কি, ওই তরঙ্গ সংখ্যা, একক দৈর্ঘ্যে যে কয়টা তরঙ্গ তৈরি হবে তাই কি বলা হয়, তরঙ্গ সংখ্যা। ওকে, তো এখন আমরা দেখি একটু এইগুলো দেখি, তরঙ্গ গঠনকারী কণা প্রতি সেকেন্ডে যতবার স্পন্দিত হয় তাকে কি বলা হয়, কম্পাঙ্ক বলা হয়, বুঝতে পারছো, প্রতি সেকেন্ডে যতগুলো হবে তাকে কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ককে কি বলি আমরা, দেখো নিউ সমান অন বাক ল্যামডা, নিউ সমান অন বাক ল্যামডা, মানে বিষয়টা কি জানো, বোঝো না বিষয়টা, সূত্রটা কেমন আসলো, বুঝছো কি, মনে করো যে আমি যে কোনো একটা একক বের করবো, মনে করো সিজিএস একক বের করলাম, বা মিটার, মনে করো 1 মিটার আছে, 1 মিটার, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য, এখানে নিউটা কেন বলা হয়েছে, তরঙ্গ মানে কম্পাঙ্ক, তো মানে একক সেকেন্ডে আর কি, মনে করো যদি বলি আমরা দেখুন একটা, মনে করো আমি এটা যে একক দৈর্ঘ্য হিসেবে ধরি, মনে করো আমরা জানি এটা একটা ল্যামডা, ল্যামডা একটা পরিমাপ আছে, এটা যদি আমরা পুরোটা ভাগ দেই, মানে পুরোটা একটা দৈর্ঘ্য আছে, মনে করো 1 মিটার, তো এইটুকু যেটুকু ওটা যদি ভাগ দিই তাহলে একটু কতটা খণ্ড হবে, বের হবে না, এইটুকু দিয়ে যদি আমরা পুরোটা ভাগ দেই, মনে করো তাহলে এটুকু নিয়ে আবার একটা কাটলাম, এটুকু নিয়ে আর একটা কাটলাম,
অর্থাৎ আমরা যদি একটা তরঙ্গ দৈর্ঘ্যতে ভাগ দিই সবগুলাকে, মানে আমরা পুরোটা দৈর্ঘ্যটাকে, তাহলে কি হবে, পুরো তরঙ্গ নাম্বার পাবো না, এটা হলো আমাদের এই জন্য কম্পাঙ্ক। ঠিক আছে, অথবা আরো সূত্র আছে, আমরা বলতে পারি একক সময়ে যে কয়টা কম্পাঙ্ক আমরা লিখতে পারি কি, ভি সমান কি লিখতে পারি বলো তো, 1/t লিখতে পারি। হ্যাঁ 1/, ও f সমান 1, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, অর্থাৎ একটা তরঙ্গের হতে যে সময় লাগে, মনে করো আমি দিছি কোথায় এক সেকেন্ড, কত দিছি, 1 সেকেন্ড দিছি টোটাল। ওকে 1 সেকেন্ড, আর একটা তরঙ্গ সমান হতে যে সময় লাগে ঠিক আগেরটাই আর কি। মনে করো যেটা ল্যামডা দিছিলাম এখন দিবে কি টি, একটার জন্য টাইম লাগে কি টি, তাহলে এখানে এই 1 সেকেন্ডে গেছে এত দূর, তাহলে ওই টি দ্বারা ভাগ দিলে তাহলে ওই মানে এই টোটাল 1 সেকেন্ডে কত দূর হলো, কয়টা কম্পন তৈরি হলো বের হবে না, তাহলে ভি সমান 1/t লিখতে পারি আমরা। t সময় দেয় একটা, 1 সেকেন্ডে দেয় 1/t। হ্যাঁ এটাই বিষয়টা এরকমই। তো এটা যদি যেটা বললো, আমি যদি ওকে নিয়ে বলি যে মনে করো একটা তোমাকে দেওয়া আছে একটা কম্পনের পর্যায়কাল দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, একটা কম্পন সময় তৈরি হতে সম্পন্ন হতে যে সময় লাগে, তাহলে মনে করো একটি কম্পন মানে কম্পন তৈরি হতে সময় লাগে, তৈরি হতে সময় টি সময়। ওকে, তার মানে কি লিখতে পারো টি সময়ে, টি সময় তৈরি হয় কয়টি, একটি। তো আমাদের কম্পাঙ্ক মানে কি একক সেকেন্ডে, অতএব কি লিখবা 1 সেকেন্ডে, তাহলে উপরে কি 1 নিচে কি টি, একটু কি লিখছিলাম বলো তো 1/t, এটা কি লেখা হয় ভি, তাহলে নিউ সমান কি লেখা যায় 1/t, বা টি সমান কি লিখতে পারবা তোমরা, টিটা কিন্তু এটা ছোট হাতে না, এটা কিন্তু দেখো বড় হাতের টি। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা কি পেলাম, ভি নিউ সমান 1/t, আর টি সমান কি হবে 1/new, এটা বের করতে পারি। আরো সম্পর্ক আছে, একটু আরো কিছু সম্পর্ক আছে এখানে। তাহলে আমরা সম্পর্ক কি দেখলাম, এটা জানলাম। এখন দেখো এই যে একটা ধ্রুবক হয় ভি সমানুপাতিক 1/λ লিখছি আমরা, সমানুপাতিক লিখছি কিন্তু হয়, তাই না? তো এখানে সমানুপাতিক তুললে একটা কি হবে, ধ্রুবক হবে। সেটা কি বলতো, সি আলোর বেগ, সি এর মান কি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, এখন তরঙ্গ সংখ্যা কি বলতো, তরঙ্গ সংখ্যা এটা সূত্র ছিল আর কি, এটা মানে ই সমানুপাতিক। আর তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে ডাইরেক্ট কি হবে, সমানুপাতিক হবে না, ডাইরেক্ট কি হবে 1/λ। ঠিক আছে, অর্থাৎ ওই একক দৈর্ঘ্যের মধ্যে কয়টা হলো, একক সময়ের মধ্যে মানে একক দৈর্ঘ্যের মধ্যে, সেটা হবে কি আমাদের তরঙ্গ সংখ্যা। যেমন এখানে বলছে কি দূরত্ব কত, দেখুন একটা একক তুমি ব্যবহার করে যদি কি বলছো সেন্টিমিটার একটা একক নিলাম, বা তুমি মিটার হতে পারো। এই দেখো প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ কম্পন তৈরি হবে বা যতবার স্পন্দিত হবে তাকে কি বলা হবে, তরঙ্গ সংখ্যা, একে বলা হয় ল্যামডা 1/t। একটু লিখলাম, এটা ছিল সমানুপাতিক, এটা কি বলতো ডাইরেক্ট সমান। ঠিক আছে, তাহলে নিউ বার সমান কি 1/λ। ঠিক আছে, এটা আমি সমানুপাতিক না, মনে হচ্ছে আগেরটা কি বলছিল, সমানুপাতিক। মনে করো আগে যেটা বুঝালাম ডাইরেক্ট মনে করো এটাই ধরতে পারো। ঠিক আছে, ওইটাই। ওকে, এই সূত্রটা একটু মুখস্থ করতে হবে, তরঙ্গ সংখ্যা নির্ণয় সূত্র। এখন আরো একটা সংখ্যা সূত্র জানবো আমরা, না এই যে আমাদের আরেকটা বিষয় সূত্র আছে, আমরা লিখতে পারি, সেটা লিখে দেবো ভি সমান, বা এখানে নিউ লিখতে পারো, ভি সমান নিউ ল্যামডা। অর্থাৎ এখানে আমাদের বেগ, তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, সেটা কি বলতো, ভি সমান ডাইরেক্ট এফ ল্যামডা লিখতে পারো। ঠিক আছে, ভি সমান এফটা এখানে ফ্রিকোয়েন্সি, এফতে ফ্রিকোয়েন্সি, বা এখানে নিউ লিখতে পারো, এটাও লিখে রাখো সাইডে লিখতে পারো। ওকে, তো এখানে আর কোনো সূত্র জানতে হবে না। তো এখানে দেখো এগুলো আমাদের দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কি, কম্পাঙ্ক কি, তরঙ্গ সংখ্যা কি, কোয়ান্টাম শক্তি কি বা এনার্জি। দেখো চার্জিত গতিশীল কণা যেমন ইলেকট্রন বিচ্ছিন্নভাবে যে নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের শক্তি বিকিরণ বা শোষণ করে তাকে কি বলা হয়, কোয়ান্টাম শক্তি বলা হয়। আমরা একটু আগে বললাম যে একটা ইলেকট্রন যখন নিম্নতা শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় শক্তি শোষণ করে, আর উচ্চতর থেকে নিম্নতা আসবে তখন কি করবে, বিকিরণ করবে। একে কি বলা হবে, কোয়ান্টাম শক্তি বলা হয়। একে মেনলি ই দ্বারা প্রকাশ করা হয়, কি বলতো, ই দ্বারা। এর মান মেনলি নেগেটিভ, কি বলতো, মানটা মেনলি নেগেটিভ। তাই ই সমান এইচ নিউ, ই সমান এইচটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। কার ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। বিজ্ঞানী প্ল্যাঙ্কের নাম হিসাবে নামকরণ করা হয়েছে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তো এই জন্য তার এককটা কি, ধ্রুবকটা তার নামে অংশ দেওয়া হয়েছে প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, তাহলে ই সমান এইচ নিউ। এই যে আমাদের ধ্রুবকটা মনে রাখতে হবে 6.6
26 গুণন 6.626 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 37 জুল সেকেন্ড। ওকে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তো ক্যালকুলেটরে ডাইরেক্ট আছে তো, মুস্ত রাখতে হবে, ক্যালকুলেটর দিয়ে সব হবে না। ওকে, এখানে পড়লাম। এখন দেখো আমরা কিছু যদি অঙ্ক দেখি এখানে। প্রথম একটা কি বলছে, তড়িৎ বর্ণালী, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কিছু অঙ্ক আছে আমার। দেখো কি বলছে, একটা বলতো ছোট ছোট অঙ্ক আছে অনেক, একটা অঙ্ক দেখি শুধু। একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত, 530 ন্যানোমিটার। এই রশ্মির কম্পাঙ্ক এবং তার তরঙ্গ কম্পাঙ্ক এবং তরঙ্গের তরঙ্গর সংখ্যা কত, এবং বিকিরিত রশ্মিটির কি হবে, রশ্মিটিও চিন্তা করো। তাহলে বিকিরিত রশ্মিটি আসলে কি, এটা আমাদের বের করতে পারবো না। মানে দেখো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য পাইলে কি পাই, আমরা তাদের কালার জানি না, কোন কালার আছে আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যখন কালার মানে একটা রশ্মিটা কি এটা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আমাদের কি লিখতে হবে, কি বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের কি কি বের করতে হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত, তার মানে অবশ্যই আমরা বলতে পারবো এটা কত রেঞ্জের মধ্যে পড়ে। ওকে, দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য না, বের করতে পারবো। এর কম্পাঙ্ক বের করতে হবে এবং তরঙ্গ সংখ্যা বের করতে হবে। চিহ্নিত আমরা করবো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এটা যে আমরা চিহ্নিত করবো, কত রেঞ্জে পড়ে বলতো, কার রেঞ্জ, কমলা না, দেখো সবুজে পড়ে না, 530 দেখো তাহলে আমাদের এটা রেঞ্জে পড়া আছে সবুজ রঙের না। এখন দেখো তাহলে অঙ্কটা কি হবে, আমরা জানি কি বলতো, এখানে দেখো অঙ্ক তো এগুলো ছোটবেলায় করে আসছো, যে যেগুলো তথ্য দেওয়া থাকে সাবস্টেন্স এগুলো তোমরা সাইডে লিখে রাখবা, ঠিক আছে? এখানে কি লিখবা, এখানে 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 রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ন্যানোমিটার দেওয়া আছে। তোমরা কি করবা, তোমরা যে করবা, সিজিএস করবা নাকি এমকেএস করবা, সেগুলা করবা, একক নিয়ে করবা। যেমন এগুলো সবই কি করা হয়েছে বলতো, সিজিএস করা হয়েছে সেন্টিমিটারে, ঠিক আছে? তো সেন্টিমিটারে করলাম, তাহলে কি হবে, সবগুলো সেন্টিমিটার নিতে হবে। একক পদ্ধতিগুলো আরেকটু একক পদ্ধতি আছে, ওগুলো যাবো না, তাহলে ওগুলো সামনে আছে তো। হ্যাঁ, পদ্ধতি আছে, ওগুলো তো ছোটগুলো পড়ার কথা ছিল তোমাদের। বিভিন্ন একক পদ্ধতি আছে, সিজিএস এক পদ্ধতি আছে, এমকেএস। আচ্ছা ঠিক আছে, আমরা দেখা দেবো না, এগুলা বিষয় আসবে না তো। হ্যাঁ, সিজিএস মানে কি আসলে, এককগুলো কি নিব, সিজিএস, সিজিএস সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড থাকবে এখানে, শুধু ভালো করো। আর এমকেএস মানে কি, এটা এসে একক, এমকেএস। এখানে মিটার থাকবে, দৈর্ঘ্য কি থাকবে, মিটার। এখানে কি থাকবে, আমাদের কেজি থাকবে, ভর রেখে থাকবে কেজি, আর এখানে কি থাকবে, সেকেন্ডে থাকবে। আর এখানে দৈর্ঘ্য থাকবে হলো কি সেন্টিমিটার, আর ভর রেখে গ্রাম থাকবে, আর কি থাকবে, সেকেন্ড। বুঝছো না, আর তো কিছু বলতে হলো না, এটাই, ওইগুলো লাগবে না, এটাই দেখো, দেখো। তাহলে এই যে এমকেএসটা কি বলি আমরা, আমরা এসআই একক বলবো, ঠিক আছে? এটা ব্যবহার করবো, এটাকে দুইটা একক ব্যবহার করবো আমরা এখানে। তো এখানে দেখো, তো আমরা এখানে দেখো এই যে ন্যানোমিটারকে কি করছে বলো তো, সেন্টিমিটার করছি। বা তুমি এখন কি করতে পারো, ডাইরেক্ট তুমি এখানে এমকেএস একক করতে পারো, সেক্ষেত্রে তুমি কি করবা, ওটাই সহজ হয়, করতে পারো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি ন্যানোমিটার দেওয়া আছে, ন্যানোমিটার মিটার করতে হলে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে কি দ্বারা, গুণন কি করতে হবে, গুণন 10 টু দি পাওয়ার মাইনাস ন্যানোমিটার মানে কি 9, এটাতে গুণ করলেই হয়ে যাবে। ওকে ওকে ওকে, দেখো এটা কি করছে, দেখো তাহলে 1 ন্যানোমিটার সমান সেমি মানে কি 2 কমাই দিবা, হ্যাঁ 7। তাহলে এটাতে গুণ দিয়ে দিয়েছে, যেহেতু এখানে দুইটা আছে, 2 দশমিক সামনে গেল মানে কি হলো 5 হলো। বুঝতে পারছো, কনভার্সন বুঝছো? ওকে, তো মিটার করলাম, সমস্যা নাই, ক্যালকুলেটর নিয়ে আসবা পরের দিন থেকে। তো কম্পাঙ্ক কি বলতো, কম্পাঙ্ক বের করতে হবে, নিউবার নাই, তরঙ্গ সংখ্যা বের করতে হবে, ডাইরেক্ট সূত্র বসাই দাও, কম্পাঙ্ক সমান c/λ করে দিলাম। এটা কি হবে এখন, হ্যাঁ তাহলে এবার হয়ে গেল, আমাদের হয়ে গেল। এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, আসে পরীক্ষায় শর্টকাট প্রশ্ন আসে, এমসিকিউতে আসবে। এখন দেখো একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেটা ভুল হয় আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, অঙ্ক তোমরা পারবা সবই, আসলে তোমার যেটা ভুল হয় আর কি, হ্যাঁ ইউনিট সেন্স আর একক সব এক রাখতে হবে। তুমি যে অঙ্কই করবা, তুমি এখন করলা যে সি যে একক করলা, এককটা কি করছো, সেন্টিমিটার করছো, বাট আলোর বেগের ক্ষেত্রে তোমার মনে নেই আর কি করছো, মিটারটাই একই ইস্যু, তুমি সেন্টিমিটার করো নাই। আলোর বেগ কত বলো তো, 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস, তুমি এটাই বসাই দিবা এখানে, এটা দিবা কিনা, এটা দিবা না, কিন্তু এটা কি দেওয়া যাবে, কি করতে হবে 10 করে দিতে হবে। তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার 10। এই জন্য সবসময় কি করা উচিত, মিটারই করবা, মিটার করবা, সবই এসআই করবা, নাহলে কিন্তু ভুলে যাবে। কারণ আলোর একক মানে আলোর বেগেরটা এত বুঝতে জিনিস যে 1000 মনে থাকুক, তারপরে করার সময় দেখবা ওটাই দিয়ে দিছো, 8 দিয়ে দিছো,
পরে অঙ্কটা ভুলে যাবে। সো অলওয়েজ এমকেএস এসআই। মিটার থেকে পরে পরে যে আলাদা আলাদা হ্যাঁ, আর যদি দর করা এমন যে তোমাকে চাইছে কি সিজিএস হবে, সেক্ষেত্রে আমি এমকেএস করার পরে কি সিজিএস করে দিলা কিভাবে 100 দ্বিগুণ করে দিলা, আসছে ওটা। হ্যাঁ লাস্টে দ্বিগুণ করে দিবা। ওকে, তাহলে এখানে অঙ্ক হয়েছে। এভাবে অঙ্কগুলো তোমরা করবা, সবগুলো পারবা, ঠিক আছে? কোনটা পারো না পারলে আমাকে বলিও, ঠিক আছে? আর তোমরা মানে পড়াশোনা তাড়াতাড়ি হবে, তোমরা একজন পারলা না আমাকে জিজ্ঞেস করবা, এতে করে কি হবে, সম্পর্ক বৃদ্ধি পাবে, একে অপরের মানে দক্ষতা বাড়বে। এটা আমরা করতাম। সো ডিসকাস করবো একে অপরের সাথে, চেষ্টা করবো অঙ্কগুলো করার ক্ষেত্রে। ওকে, এতে করে তাড়াতাড়ি শেষ হবে। আর এতে তোমাদের মধ্যে কেউ একজনের জানার আগ্রহ বাড়বে যে আমি ওকে শিখাই দিব, আমি ওকে শিখাই দিব। আর যদি টিচার উপর ডিপেন্ডেন্ট থাকো, পড়া ওইরকম আইগা না, হয় না, বা নিজের শেখাটা হয় না। তুমি যখন অঙ্ক নিজে করার চেষ্টা করো, তোমার ব্রেন বাড়বে, না পারলে অন্যজনের কাছে শিখে নিলা। তুমি যখন ওর কাছে শিখে নিবা, ওর একটু ভালো লাগবে, না একটু ভালো লাগতেছে, তখন তোমার মধ্যে হবে আমি ওই শিখে দিবে আমাকে, আমি ওকে শিখে দিব, আমি একটু ওর থেকে বেশি জানবো। এটা কিন্তু একটা ভালো একটা জিনিস, কম্পিটিশন পড়াশোনার মধ্যে ভালো হয়। সো কম্পিটিশন করতে হবে। ওকে, তারপর এই যে এখানে কিছু অঙ্ক আছে, বুঝছো? এই অঙ্কগুলো, এই আলোচনা অঙ্ক সম্পর্কে একবার চেষ্টা করবা। ওনার গাইড আছে, গাইডটা আগে দেখা যাবে না, আগে নিজেরা করবা, ঠিক আছে? গাইডটা নেই। ওই যে ওটা আছে, তো না হলে একটু সেফ নিও। তো এগুলো দেখবা, ঠিক আছে? এগুলো আমরা দেখবো, কালকে করে নেবে নাকি এতগুলা? চেষ্টা করো কালকে সব করতে পারছি না, অর্ধেকগুলো করিও, যে কটা আছে অর্ধেকগুলো করবা। যেগুলো বায়োলজি পরীক্ষা কোন দিন দিবা? বায়োলজি পরীক্ষা তো সোমবার না? সোমবার। ওকে, এখন দেখো যে বর্ণালী শ্রেণী বিভাগ, বর্ণালীর শ্রেণী বিভাগ, বিভিন্ন বর্ণালী আছে আমাদের, বুঝছো? এখানে বিভিন্ন রঙের বর্ণ আছে, মানে রেঞ্জ আছে। আলো আছে। হ্যাঁ, তো এখানে দেখো যদি বলি, দেখো দৃশ্যমান আলোর সম্পূর্ণ তড়িৎচুম্বকীয় রশ্মির সামান্য একটা অংশ মাত্র, যেটা দৃশ্য আমরা দেখতে পারি, তড়িৎচুম্বকীয় রশ্মি যেটা দেখতে পারি, এটাই আমরা দেখতে পাই আর কি। এর অবশিষ্ট পুরো অদৃশ্য রশ্মি অঞ্চল তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তড়িৎচুম্বক বর্ণালীর দৃশ্যমান ও অদৃশ্য 7টি অঞ্চলে ভাগ করা হয়। কি কি? একটা হলো গামা, সবচেয়ে শক্তিশালী আলো কোনটি? গামা, এটা মনে রাখতে হবে। আর আছে মহাজাগতিক রশ্মি, দেওয়া নাই এটার মধ্যে, ওটার মধ্যে দেওয়া আছে, দেখবা কোনটার মধ্যে? এইটা হাজারিতে দেওয়া আছে মহাজাগতিক রশ্মি। এর আগে যেটা আছে বাকি সব মহাজাগতিক, বুঝছো? এর উপরে যেটা আছে কম যেটা আছে। তারপরে কি? এক্স রে, আরেকটা কি বলতো? গামা রশ্মি, এক্স রে রশ্মি। আরেকটা কি বলতো? তার লেখে রাখো, উপরেটা মহাজাগতিক লিখে রাখো একটা, এরকম হলো মহাজাগতিক, মহাজাগতিক রশ্মি। ওকে, তারপর দেখো গামা রশ্মি, কি রশ্মি? গামা। এক্স রে রশ্মি। কাজগুলো মুছতে পারছো? না, কাজ করিনি। কাজ মুক্ত করতে হবে, তো কাজগুলো তোমাদের পড়া দিলাম, কাজগুলো পড়ানোর কিছু নাই, তো একটু পড়বা। অতিবেগুনি রশ্মি, এটা এত কাজ, এটা কি করে বলো তো? বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি করে? অনুঘটক হিসাবে, প্রভাবক হিসাবে কাজ করে। অতিবেগুনি রশ্মি। হ্যাঁ, এটা কি ইউভি রশ্মি বলি, আলট্রাভায়োলেট রে। ওকে, আবার দেখো এটা কি করে? এক্স রে তো আমরা জানি, আমরা সারাদিন এক্স রে করতে হয়। ওকে, এখানে তো এটা বলা নাই, বিভিন্ন প্রভাবক হিসাবে বিভিন্ন জায়গায় জৈব রসায়নে যাবা, হ্যালোজেন। হ্যাঁ হ্যালোজেন সংযোজন বিষয় বলতে লাগে, আর কত অনেক জায়গায় আছে। তারপর দেখো এখানে দৃশ্যমান আলো যেটা আমরা দেখতে পারি 380 থেকে 780, এটা তো বিভিন্ন কাজ করা হয়। একটু আয়ার রশ্মি বা অবলোহিত রশ্মি। তো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এই তো 9:10 দিকে যাবো। তোমাকে বলছিলাম 8:30 আসবো। তোমার টিচার আছে? সমস্যা 9টার দিকে যাবো, ঠিক আছে। দেখো তাহলে কি দৃশ্যমান রশ্মি, ঠিক আছে, যেটা দেখা আমাদের দেখতে সহায়তা করে আর কি, এটা আর কি। আর এটা হলো অবলোহিত রশ্মি বা আয়ার রশ্মি, ইনফ্রারেড রে আমরা বলি আর কি। আর একটা মাইক্রোওয়েভ, আর একটা হলো রেডিও। এই যে রেঞ্জগুলো মুক্ত করবা, পাশাপাশি কোনটার কি কাজ এটা একটু মুক্ত রাখবা। একটা মুক্ত রাখলে হবে, তোমরা একটা যে কোনো একটা মুক্ত রাখলে আরেকটা কি করতে পারো? কনভার্ট করতে পারো, ন্যানোমিটার। হ্যাঁ, ইনফ্রারেড, এটাই তো অবলোহিত রশ্মি, আইআর, এটাই। এগুলো একটু দেখে নিবা, এখানে আর কিছু নাই। দেখো আর পদার্থের গঠন অনুসারে বর্ণালী আমরা পড়লাম না, এটা বললাম। দেখো এখন দেখো বৈশিষ্ট্য অনুসারে বর্ণালী কত প্রকারের? দুই প্রকার। একটা বললাম, একটা হলো বিকিরণ বর্ণালী বা উজ্জ্বল বর্ণালী, আর একটা কি বলতো? শোষণ বা অনুজ্জ্বল বর্ণালী। তোমাদের এগুলো অলরেডি আমি পড়াইছি, যে বিকিরণ বললে কখন হবে? যখন কি করবে? ইলেকট্রন যখন কি করবে? শক্তি ছেড়ে উপর থেকে নিচে আসবে, আর নিচ থেকে উপরে গেলে কি হবে? আমাদের শোষণ বর্ণালী। এগুলো কিছু পড়াচ্ছি না আমি, ঠিক আছে? ওকে, যেখানে বলতে দেখছো বিকিরণ বর্ণালী মানে কি? দেখো
উচ্চতার শক্তির সাথে থেকে নিচে আসবে যখন, তখন কি হবে? তখন আমাদের বিকিরণ। আর নিচে থেকে তখন উপরে আসছে তখন কি? আর যে পরিমাণ শক্তি ছাড়তেছে বা নিচ্ছে এটা কি আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি, এটা কি এইচ নিউ। ওকে, ডেলটা কিছু কি ডেল মানে ডেল মানে পার্থক্য, পার্থক্য পরিবর্তন। হ্যাঁ ওটাই ডেল মানে পরিবর্তন বোঝায়। শক্তি স্তর চেঞ্জ করে কেন? এই যে শক্তি দিলে দেখো, এই যে অসংখ্য যে কক্ষপথ আছে, একটা নিউক্লিয়াস তার অসংখ্য কক্ষপথ আছে, এই কক্ষপথ গুলা কি আমরা বলি একে এলিমেন্ট বলি না, এগুলো কেন বলি? এগুলো শক্তি স্তর বলি না, নাম কি বলি? শক্তি স্তর মানে কি? এগুলো বিভিন্ন শক্তির স্তর। আচ্ছা ক্লাস উঠতেছে না, ও ক্লাস 1 2 3 বড় কোনটা? 1 থেকে 2 থেকে বড়, বেশি শিক্ষা অর্জন করে উপরে ক্লাস উঠতে হয়, ঠিক আছে নাকি? শক্তি নিয়ে উপরে উঠতে হয়। তো কেউ যদি নিচে থেকে উপরে উঠতে চায় তাকে কি নিতে হবে? শক্তি অর্জন করে নিতে হবে, তার ওই শক্তি থাকে না, কারণ তার মধ্যে যে শক্তিটা ন্যাচারাল কোথাও থাকে, সেজন্য সে ওই শক্তি স্তর থাকে। মনে কর তার ওই যে আমরা বললি না, আমরা তো তার পড়ছিলাম শক্তি নিয়ে করি না, তার নিজস্ব একটা মান থাকে, কোয়ান্টাম সংখ্যা থাকে না, তার নির্দিষ্ট কোয়ান্টাম সংখ্যা, নির্দিষ্ট একটা শক্তির মান আছে। বাট সে চাচ্ছে কি যে আমি আমার ন্যাচারাল গোষ্ঠীতে থাকবো না। যেমন আমরা মনে করো আমরা সবাই গ্রাম থেকে আসছি, সবাই তো কেন্দ্রে আসতে চায়। কে বলছে কেন্দ্রে আসতে চায়? কেন্দ্রে আসতে চায় কে বলছে? কেন্দ্রে আসলেই তো শক্তি। শোনো, কেন্দ্রে আসলে তো আমাদের মডেলে নষ্ট হয়ে যাবে। কেন্দ্রমুখী নাকি সবগুলা? কেন্দ্রমুখী তো কেউ না। এখন কথা হলো এখানে কেন্দ্রমুখী আসতে চায় না। তুমি মনে করো যে কেন্দ্রমুখী আসতে চাবে কেন? এখন মনে করো যে কেন্দ্রমুখী বলছে, ওটা হলো এর কথা বলছে যে যেটা বলছিল বিজ্ঞান রাদারফোর্ড যেটা বলছিল, সেই হিসাবে কি হয় যে কোন একটা চার্জযুক্ত কণা যদি কোন একটা বিন্দু কেন্দ্র করে ঘোরে, তাহলে কি করবে? ধীরে ধীরে কি করবে? শক্তি বিকিরণ করে তার কক্ষপথ ছোট করে ধীরে ধীরে কেন্দ্রের দিকে কেন্দ্রবিত হবে। তাহলে সেটা যদি হতোই, তাহলে এক্ষেত্রে কেন্দ্রের দিকে আসে, তাহলে কি হবে? ইলেকট্রন প্রোটন এক জায়গায় হলে মানে জগা খিচুড়ি হয়ে কি হবে? আমাদের বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে কি হয়, আমরা পরমাণু মডেল তাহলে পড়ো নাই। একটা ইলেকট্রন যখন ঘোরে তখন ইলেকট্রনের মধ্যে দুই ধরনের বল কাজ করে। কয় ধরনের বল? একটা হলো কেন্দ্রমুখী বল, একটা হলো কেন্দ্রবিমুখী বল। এই দুইটা বল হলে সমান থাকে। কি থাকে? সমান থাকে। তুমি এই যে হাতের মধ্যে কিছু হাতে রশি বেঁধে, রশির প্রান্তে কিছু বেঁধে ঘুরাই দেখো তো, দেখবো নির্দিষ্ট একটা সার্কেল দূরত্ব বজায় রেখে সবসময় কি করে? ঘোরে। কিন্তু তুমি ছেড়ে দিও তো, দেখবো ওখান থেকে একদম লম্বভাবে চলে যাবে। দেখছো কিনা? এভাবে ঘুরে ছেড়ে দিবা, দেখবা চলে যাবে একদম স্পিডে। তখন কিন্তু আর কক্ষপথে ঘুরবে না। কি হবে? ওখান থেকে ডাইরেক্ট আমাদের স্পর্শক বরাবর চলে যাবে। স্পর্শক বোঝো না? বৃত্তের পরিধির থেকে লম্ব তৈরি হয় স্পর্শক। হ্যাঁ, মানে ব্যাসার্ধের উপর লম্ব তৈরি হয়, তো এটা স্পর্শক বলা হয়। স্পর্শক বরাবর চলে যায়, তো কেন? তখন আর কি থাকে না? কেন্দ্রমুখী বল থাকে না। হ্যাঁ, তখন চলে যায়। এখানে দেখো প্রতিটা ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে, কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী। এখন কথা হলো বাইরে থেকে যদি শক্তিটা নেয় ইলেকট্রন বাইরে থেকে, এখন মনে করো দেখো একটা বিষয়, মনে করো নদীর স্রোত দেখছো? নদীতে নামছিলা? তিস্তাতে অনেক কখনো তিস্তাতে অনেক স্রোত থাকে না? এখন মনে করো স্রোত কি চায়? তাকে ভাটির দিকে নিয়ে যেতে। তখন আমাদের কি করতে হয়? শক্তি দিয়ে উদাহরণের দিকে যেতে হয় না? আবার দেখো সবকিছুর ক্ষেত্রে ন্যাচারাল বিষয়, মাছগুলা কোন দিকে যায় বলো তো? স্রোতের দিকে যায় না স্রোতের বিপরীত দিকে যায়? সবাই দেখো যেদিকে আমাদের স্রোত যায় তার বিপরীত দিকে সবাই যাওয়ার চেষ্টা করে। তো এখানে দেখো ইলেকট্রনকে টানার চেষ্টা করে কি? ন্যাচারাল কথা হবে কে? প্রোটন। তো সে কিন্তু ওইদিকে যাওয়ার চেষ্টা করে না, যাইতে চায় কোন দিকে? বিপরীত দিকে। এই জন্য তাকে যদি কেউ বাইরে থেকে শক্তি দেয়, সে কিন্তু নিচের দিকে যায় না, কোন দিকে যাবে? উপর দিকে। সবাই নিচ তলা থেকে উপর তলায় উঠতে চায়, বুঝতে পারছো? আমরা যেমন গ্রামে আছি, গ্রাম থেকে শহরে আসছি, রংপুরে আসছি, রংপুর থেকে ঢাকা যেতে চাই, ঢাকা থেকে বিদেশ যেতে চাই, তাই না? তো ঠিক ইলেকট্রনটা এরকমই চায়। তো শক্তি তুমি দিলা, উপরে চলে আসছে। শক্তির উৎস তুমি নিয়ে সরা নিলা, সে আর শক্তি পাচ্ছে না, থাকতে পারবে? মনে করো যে আমরা আছি এখন টিনের বাসায় আছি, এটার ভাড়া হলো 500 টাকা। তো আমার হঠাৎ করে আমার লাখ লাখ টাকার ইনকাম সোর্স আছে, আমি কি টিনের বাসায় থাকবো? বিল্ডিং করে উঠবো, বা আমি ইনকাম সোর্স অফ থাকতে পারবো, আরো আবার নিচে আসতে হবে। বিষয়টা এরকম। আর এই যে ওঠা নামার মধ্যে কি হয়? আমাদের বর্ণালী তৈরি হয়, এটাই মেইনলি। তো এটাই তো দুই ধরনের বর্ণালী তৈরি হয়, আমরা দেখলাম এখানে। ওকে, এখন দেখো আরেকটা জিনিস তোমাদের জন্য কাজ, সেটা হলো এই যে বক্স অনেক এমসিকিউ আছে, ঠিক আছে? এই বক্সে যেগুলো পড়ে রাখবা, অ্যানসার কইতে অ্যানসার যে রিডিং দিবা ওর মধ্যে অ্যানসার আছে, ঠিক আছে? ওকে, আর শেষে অ্যানসার আছে, না পারলে শেষে আছে, অর্ধেক শেষে দেওয়া আছে না, গাড়ি না বই, বইয়ে দেওয়া আছে। দেখো দরকার নাই, এখন দরকার নাই দেখা। এখন দেখো আবার দেখো পদার্থের গঠন অনুসারে আবার বর্ণালী 3 প্রকার। কয় প্রকারের? পদার্থের গঠন অনুসারে বর্ণালী 3 প্রকার। একটা হলো পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী, আর একটা কি বলতো? আণবিক বর্ণালী বা গোষ্ঠী বর্ণালী, একটা হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী। এটা সম্পর্কে একটু বলি যে বিষয়টা হলো কি, পারমাণবিক বর্ণালী মানে কি? পারমাণবিক মানে কি? পরমাণু। কোথা থেকে আসছে বলতো? পরমাণু।
পরমাণুর বর্ণালী। যেমন পরমাণুগুলোকে সিঙ্গেল আকারে থাকে না, মনে করো একটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন সিঙ্গেল, হাইড্রোজেন কি থাকবে সিঙ্গেল, অক্সিজেন পরমাণু শুধু অক্সিজেন। প্রকৃতিতে কিন্তু এইভাবে থাকে না তারা, তাই না, থাকে। তাহলে এইভাবে আমরা সোডিয়াম নিলাম, একটা পরমাণু নিলাম, পটাশিয়াম ফসফরাস নিলাম, পটাশিয়াম নিলাম, এই পরমাণু। যদি এরকম আমরা এক বছর পরমাণু নেই, ঠিক আছে, মানে পরমাণু আলাদা আলাদা পরমাণু বা একটা সিঙ্গেল পরমাণু নিলাম, সেখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, একটা পরমাণু নিলাম, এখানে আমরা অক্সিজেন নিলাম, এখানে কি প্রয়োগ করলাম আমরা বলতো, আমরা তাপ প্রয়োগ করলাম। তাহলে এখানে কি তাপ প্রয়োগ করলাম, তাপের কারণে কি হবে, এই অক্সিজেন পরমাণু কি উত্তপ্ত হবে না? এই অক্সিজেন পরমাণু আবার কি আছে, ইলেকট্রন আছে না, এটা নিউক্লিয়াস, এটা কি কক্ষপথ, শেষ কক্ষপথ কত 2 না 2, এখানে কয়টা আছে 6টা আছে। এখন যদি কি হবে 6টা কক্ষপথ তাহলে কি হবে, আরো তো খালি কক্ষপথ আছে না বাইরে আছে, তখন কি হবে যদি আমরা তাকে শক্তি দিই, এখান থেকে তাপ দিলাম না, তাপ নাকি শক্তি না, তো শক্তি নিয়ে কি হবে, এর কি হবে, শক্তি নিলে কি হবে, ইলেকট্রনগুলো উচ্চতর কক্ষপথে চলে যায়। তো উচ্চতর যখন কক্ষপথে যাবে গেল, তখন তুমি যখন শক্তিটা যখন ছেড়ে দিবা, মানে উৎসটা আবার সরাই নিলা আমরা আলোটা, তখন কি করবে, ইলেকট্রনটা কি আবার নিচের দিকে আসবে না, যে শক্তিটা তার সঞ্চিত ছিল সেটা আর ধরে রাখতে পারবে না, শক্তি ছেড়ে দিবে এবং ইলেকট্রনটা তার নিজস্ব কক্ষপথে আসবে, তখন এক ধরনের বর্ণালী তৈরি হবে। কি তৈরি হবে, মানে আলো তৈরি হবে, তখন তাকে কি বলা হবে, পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী বলা হয়। কেন বলা হয় পারমাণবিক বা রেখা বর্ণালী, তার একটা পরমাণু থেকে একই ধরনের হয় বর্ণালী, এই জন্য কি বলবো আমরা পারমাণবিক, বা একজনের যেহেতু শুধু এই জন্য একটা রেখার মতো দেখা যায়, এটাকে বলি আমরা রেখা বর্ণালী। ওকে, তাহলে একটা পরে দেখি এখানে কি বলছে, লঘু চাপে, চাপটা কেমন থাকবে, লঘু চাপে মাধ্যমে বৈদ্যুতিক ডিসচার্জ বা তড়িৎ চুম্বক রশ্মি প্রয়োগ করা হলে কি বলতো, বৈদ্যুতিক ডিসচার্জ, একটা এক ধরনের পাওয়ার ক্ষমতা বলতে পারো, এই শক্তি, বৈদ্যুতিক ডিসচার্জ বা তড়িৎ চুম্বক রশ্মি প্রয়োগ করলে পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হবে, কি হবে, উত্তেজিত হবে, হয়ে পরমাণু পুনরায় স্বাভাবিক অবস্থানে ফিরে এলে এতে রশ্মি বিকিরিত হয়। বুঝতে পারছো সেটা বললাম, মানে তুমি একটা কি বৈদ্যুতিক ডিসচার্জ প্রয়োগ করলা, তাকে একটু শক্তি প্রয়োগ করলা বা বাড়তি কোনো তাপ প্রয়োগ করলা, করার কারণে কি হবে, ইলেকট্রনটা উচ্চতার কক্ষপথে যাবে, কিন্তু পরে কি করলাম আমরা শক্তিটা সরাই নিলাম, তখন কি হবে, ইলেকট্রনটা আবার নিজের কক্ষপথে আসবে, তখন কি করবে, শক্তি বিকিরণ করবে। এখন কথা হলো 2 ধরনের বর্ণালী এখানে হওয়ার কথা, একটা কি শোষণ, একটা হলো বিকিরণ। না, যখন ইলেকট্রন উপরে আমাদের যখন উপরে যাবে তখন কি ছিল, শোষণ, সেটা তো দেখা যায় না ওইভাবে, কিন্তু যখন কোনটা উজ্জ্বল বর্ণালী কোনটা যখন নিচে আসবে তখন এটা দেখতে পাই। তো দেখো এই বর্ণালীকে আমরা বলি পারমাণবিক বিকিরণ বর্ণালী, ঠিক আছে। তো এখানে পদার্থের পারমাণবিক গঠন কাঠামোর জন্য পরমাণুতে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন রেখা দেখা যায়, এই ধরনের বর্ণালী কি বলা হয়, পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী। যেহেতু একটা নির্দিষ্ট একটা শুধুমাত্র বর্ণালীর জন্য, এজন্য কি বলি আমরা রেখা, বা একক একটা ব্যান্ডের মধ্যে তৈরি হবে, বুঝছো, এজন্য বলি আমরা রেখা বর্ণালী। তাহলে রেখা বর্ণালীর জন্য কি দরকার, নেওয়া দরকার, পরমাণু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পারমাণবিক বর্ণালীর জন্য মানে পরমাণু থেকে, আর এটা কি বলতো আণবিক বর্ণালী, মানে কি এখানে অণু থেকে, কি মনে করো অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এরকম মনে করো আমরা কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিলাম, তারপরে এখানে কয়টা আছে, 3টা পরমাণু আছে না, তাহলে এখানে অণু যখন নিব তখন 3টা আলাদা ব্যান্ড তৈরি হবে না, মানে গুচ্ছ তৈরি হবে না, এই জন্য বলি আমরা কি বলতো আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী, আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। ঠিক আগের সিস্টেমটাই এখানেও বৈদ্যুতিক ডিসচার্জ প্রয়োগ করো, এখানেও সবগুলার পরমাণু ইলেকট্রন উচ্চতার কক্ষপথে যাবে, আবার নিচে আসবে, বর্ণালী তৈরি হবে, এটা কি বলা হবে আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। বুঝতে পারছো, পড়াইতে হবে রিডিং যেটা বললাম ওইগুলাই। এখন বলো তো এই যে এ শ্রেণীর বর্ণালীর মধ্যে পড়ে, মানে আণবিক বর্ণালীর মধ্যে কি কি পড়ে, অনেক ধরনের বর্ণালী আছে, আবর্তন বর্ণালী, মাইক্রোওয়েভ বর্ণালী বা মাইক্রোওয়েভ বর্ণালী, কম্পন বর্ণালী, অবলোহিত বর্ণালী, আবার হলো ইলেকট্রন বর্ণালী, রমন বর্ণালী, এনএমআর বর্ণালী, ইএসআর বর্ণালী, ইএসআর স্পেকট্রাম ইত্যাদি, এগুলো অনেক ধরনের বর্ণালী আছে। এখন দেখবা এই যে সবগুলো সম্পর্কে এখানে একটা কি দেওয়া আছে, একটু হালকা পাতলা করে বলা আছে যে কোনটা সম্পর্কে, বর্ণালীগুলো সম্পর্কে একটু করে ব্যাখ্যা দেওয়া আছে। এই যে বললাম আমরা এনএমআর বর্ণালী বললাম, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স তৈরি হয়, এগুলো বিভিন্ন ধরনের বর্ণালীর সম্পর্কে বলছে, একটু হালকা রিডিং দেবে, এগুলো পড়ানোর মতো সুযোগ নাই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আণবিক বর্ণালী কি শুধু তাপ দেওয়ার ক্ষেত্রে হয়, আরে শক্তি প্রয়োগ করতে হবে, বৈদ্যুতিক ডিসচার্জ শুধু বলছে যে তাপ দেওয়ার পরে যে বর্ণালী উৎপন্ন হয়, হ্যাঁ এটা বললাম, তাপ নাকি শক্তি না, একটু আগে দিলাম কি যখন সরাই নিলে ওটা তো বলেনি, ওটা সরা নিতে হবে, বুঝছো, কারণ অলরেডি যদি তুমি তাকে ওই একই পরিমাণ শক্তি থাকে তার নিচে আসবে না, নিতে হয়, এটা বুঝে নিতে হবে, বললাম তো আমি, ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে। এটা আরেকটা কি বলতো নির্বিচ্ছিন্ন বর্ণালী, এটা একটু রিডিং দিয়ে নিবা, ঠিক আছে। এগুলো সম্পর্কে একটু বলছে, বর্ণালী সম্পর্কে, এগুলো ব্যাপার না, এগুলো লাগবে না। এখন তো নির্বিচ্ছিন্ন বর্ণালী বলতে কি বোঝায়, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ভাস্কর্য মনে রাখতে হবে একটু, কি বললাম, যখন কোনো কঠিন
যখন কোনো কঠিন পদার্থকে ভাস্বরতা পর্যন্ত উত্তপ্ত করা হয় তখন উত্তপ্ত পদার্থ যে বর্ণালী দেয় তাকে বলা হয় অবিচ্ছিন্ন বর্ণালী। অর্থাৎ কন্টিনিউয়াস একটা কি হবে, ভাস্বরতা বোঝাচ্ছি তোমাদের। তো কন্টিনিউয়াস এক ধরনের কি হবে, বর্ণালী তৈরি হবে, আলো তৈরি করবে, এটাকে বলা হয় আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী, মানে একাধারে দিবে একটা বর্ণালী। এখন ভাস্বরতাটাকে বুঝতে হবে, ভাস্বরতাটা কি, ভাস্বরতা পর্যন্ত মানে কি, পদার্থের ভাস্বরতা পর্যন্ত। দেখছো না ওই যে কামারের দোকানে লোহাকে জ্বলতে দেখছো না, লোহা জ্বলে না, মনে হয় না জ্বলতে সাদা হয়ে যায় না লোহা, ধাতুর দণ্ড টস হয় সাদা হয়ে যায় একদম, আর বেশি হলে সাদা হয়ে যায়, মানে জ্বলতেছে এরকম। তো এই যে অবস্থায় যে ওই যে ধাতু পদার্থকে আমরা গরম করতে করতে ওটাই জ্বলতে যখন শুরু করবে তখন তার অবস্থায় কি বলা হয়, ভাস্বরতা। হ্যাঁ, ওই অবস্থায় তাপদাহকে বলা হয় ভাস্বরতা অবস্থা বলা হয়। যখন সেটা কি করবে, নিজে মনে হবে যে নিজে জ্বলতেছে, মনে হবে ওই ধাতব দণ্ডটায় জ্বলতেছে। হ্যাঁ, মানে কোন একটা দণ্ডকে তাপ প্রয়োগ করতে করতে যখন মনে হবে সে নিজে জ্বলতেছে তখন তাকে কি বলা হয়, তার ভাস্বরতা অবস্থা বলা হয়। তখন সেখান থেকে এক ধরনের বিকিরণ বর্ণালী তৈরি হয়, ঠিক আছে, তখন তাকে বলা হবে কি, নিরবিচ্ছিন্ন বর্ণালী সেখানে পাওয়া যায়। ওকে, এখন দেখো আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে, কি বলতো, বৈশিষ্ট্যপূর্ণ কিছু বিষয়। রশ্মি বিকিরণ অনুসারে বিভিন্ন পদার্থে কিছু লক্ষণীয় বিষয় বৈশিষ্ট্য উদ্ভব হয়। কি কি বলতো, একটা প্রতিপ্রভা, একটা কি বলতো অনুপ্রভা, একটা হলো কি শতপ্রভা। এই কটা জিনিস একটু জানতে হবে। অনুপ্রভা বলতে কি বোঝায়, দেখো আমরা যদি কোনো বস্তুর উপরে যদি রশ্মি ফেলাই, দেখো যে কোনো পদার্থের উপর যদি রশ্মি আপতিত হলে সেই রশ্মি শোষণ করে, পরমাণু উত্তেজিত হওয়ার পর রশ্মি উৎস বন্ধ করে দিলে কিছু সময় পর্যন্ত কি থাকবে, ওটা কি হবে, একটা ওই যে শক্তিটা শোষণ করে এটা বিকিরণ করার মাধ্যমে মানে কিছু সময় এই উজ্জ্বলতা ধরে রাখে, ঠিক আছে। অর্থাৎ কোনো জিনিসে আমরা যদি আলো ফেলি কিছু সময় ধরে কি করবে, সেই আলোটা ধরে রাখে। মানে আমরা একটা জিনিস মনে করো লাইট মারলাম, মনে করো একটা পদার্থের উপর লাইট মারলাম, লাইট অফ করার পরে কিছু সময় ধরে কি করবে, সে উজ্জ্বল দেখাবে, তারপরে আবার উজ্জ্বল দেখাবে না। তো এই সময়টা কত, 10⁻⁶, খুবই কম, খুবই কম সময় ধরে এইটা উজ্জ্বলতা ধরে রাখতে পারে। তো যারা এই 10⁻⁶ এর কম বা 10⁻⁶ সেকেন্ড ধরে রাখতে পারে তাদের কি বলি আমরা, এই ধরে রাখার বৈশিষ্ট্য কি বলি আমরা, প্রতিপ্রভা বলি, খুবই কম সময়। অর্থাৎ রশ্মির উৎস বন্ধ হওয়ার সাথে সাথে কি হবে, রশ্মির বিকিরণ বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা লোহাতে একটা আলো ধরছিলাম, সাথে সাথে কি হলো, মেনলি ওই যে এত সেকেন্ড বন্ধ হলো, তবে লোহা প্রদর্শন করে না। এই বৈশিষ্ট্য নির্দিষ্ট কিছু যৌগ বা মৌল প্রদর্শন করে থাকে, সবাই সকল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে না, এটা মনে রাখতে হবে আমাদের। দেখো এই যেখানে দেখো এটা খুবই ক্ষণস্থায়ী, সোডিয়াম, মার্কারি, আয়োডিনের বাষ্প, পেট্রোলিয়াম, কাঁচ প্রতিভা প্রদর্শন করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রতিভা কারা প্রদর্শন করে, না এই কটাই প্রশ্ন করে মেনলি। দেখো এটা সালফার আরেকটা, ওটা প্রতিভা না, ওটা আমরা দেখতেছি। প্রতিভা ঘড়িতে দিলে তাহলে কি হতো, তার লাভ হচ্ছে কোনো তোমার, তোর তো সাথে সাথে বন্ধ হয়ে যাবে আলো, অন্ধকার দেখা যায়। তাহলে দেখো অন্ধকালে দেখা যায়, দেখো প্রতিপ্রভা মানে কি, আমরা কি বললাম, প্রতিপ্রভা মানে কি, আলো দিলাম শেষ। তাহলে এটা দেখো লাভ আছে, অন্ধকার দেখতে পারবা, সারা রাত অন্ধকারে আছে, তোমার লাইটে ধরে তারপরে বাইরে যাবা না। তাহলে এটার জন্য অন্য একটা সিস্টেম বলি আমরা, এটা দেখতেছি পরে আসতেছি। তার প্রতিভা মানে সাথে সাথে শেষ হয়ে যায়। আর এটা হলো অনুপ্রভা, কি বলি আমরা, এটা কি হবে, এটা কয়েক সেকেন্ড থাকে। দেখো রশ্মি শোষণ করার পর কোনো পদার্থ যদি কয়েক সেকেন্ড তা ধরে রাখতে পারে এবং পরে বিকিরণ করতে পারে তখন তাকে কি বলা হয়, অনুপ্রভা। তাহলে প্রথম করলাম প্রতিভা মানে সাথে সাথে বন্ধ হয়ে যায়, আর অনুপ্রভা মানে কয়েক সেকেন্ড থাকে। মৃৎক্ষার ধাতু সালফাইড, এই উদাহরণটা মনে রাখতে হবে। কে বলতো, মৃৎক্ষার ধাতুর সালফাইড, যেমন ম্যাগনেসিয়াম সালফাইড, এই ধর্মের অধিকারী। গ্রুপ 2 3 না, তাহলে 2 বলছো, আমি 3 বললাম কিনা। দেখো এগুলো শতপ্রভা, এই যে যেটা বললাম, যেটা ঘড়িতে ব্যবহার করা, এটা কি শতপ্রভা। এই যে বৈশিষ্ট্য এটা কি মেনলি কি, হ্যাঁ দেখো কিছু পদার্থ আছে যেমন তেজস্ক্রিয় পদার্থ, রেডিয়াম এবং জিঙ্ক সালফাইডের মিশ্রণ, যা দিনের বেলায় সূর্যের আলো অথবা বৈদ্যুতিক বাতির আলো শোষণ করে পরে আবার রাতের আধারে তা কি করবে, স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করে। এই ধর্মকে কি বলা হয়, শতপ্রভা বলা হয়। পরীক্ষা আসবে শতপ্রভা বলতে কি বোঝায়, এটা তোমাকে বলতে হবে, তখন এই ব্যাখ্যাগুলো দিবা যে কিছু কিছু পদার্থ আছে যেগুলো দিনের বেলায় বা বৈদ্যুতিক কোনো সূর্যের আলো গ্রহণ করলে আলো সঞ্চার করতে পারে এবং যখন অন্ধকারে কি করে দীর্ঘক্ষণ ধরে আলো বিকিরণ করতে পারে, তাহলে কি বলা হয়, এই ধর্ম কি বলা, শতপ্রভা বলা হয়। ঠিক আছে, কারা করতে পারে, এই যে আমাদের যেমন তেজস্ক্রিয় মৌলগুলা যেমন রেডিয়াম আবার জিঙ্ক সালফাইডের মিশ্রণ, এইগুলো মেনলি পারে, উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। তো এখান থেকে শতপ্রভা অনেক ঘড়িতে এটা থাকে, যার ফলে রাতের কারণে আমরা কি দেখতে পারি, ঘড়ির সময় দেখতে পারি। ওকে, তো এখানে এগুলো আমাদের মেনলি যেগুলো পড়া বললাম, এইগুলো মেনলি তোমাদের একটু পড়তে হবে। এরপর দিন দেখবো আমরা, দেখো শিক্ষার্থীর কাজ বলছে, কি বলছে, শিক্ষার্থীর কাজ। তো আমি শিক্ষার্থীদের কাজ তোমায় দিয়ে দিলাম, তোমরা এই জিনিসটা পড়বা। কি বলো তো, রেখা বর্ণালীর সাহায্যে কি করতে হয়,
মৌল শনাক্তকরণ করা হয়। তো আমি একটা জিনিস তোমাকে অলরেডি এখানে বলছিলাম ক্লাস শুরুতে, যে প্রত্যেকটা মৌলকে যদি আমরা তাদেরকে উত্তেজিত করি, এখানে অনেক বর্ণালী তৈরি হয় না, এর মধ্যে একটা নির্দিষ্ট কালারের বর্ণালী কি থাকে, মার্কার থাকে, মানে নির্দিষ্টকারী, অর্থাৎ ওটা কি থাকে, অনেক প্রখর থাকে। অর্থাৎ মনে করো যদি আমি একটা পরমাণু যদি অনেকগুলো নেই, অনেকগুলো অ্যামাউন্টে নেই, মানে একটা হাইড্রোজেন নিলাম, অনেক অ্যামাউন্ট নিলে ওই বর্ণালীগুলো বেশি পরিমাণ দেখা যাবে, অনেক ব্যান্ড দেখা যাবে, অনেক ধরনের বর্ণালী, মিশ্রিত বর্ণালী দেখা যাবে, বিভিন্ন বর্ণালী চেনা যাবে না কি কি রং আছে এখানে। বাট এই মানে পরমাণুটা, মৌলিক পদার্থটা যদি কমে আনি, খুব কম আনি, দেখা যাবে যে বর্ণগুলো কি হবে, মানে ক্ষীণ হয়ে যাবে না, মানে দেখা যাবে না, ভালো দেখা যাবে, কিন্তু একটা বর্ণ ক্ষীণ হবে না, ভালো দেখা যায়, একটা বর্ণ খুবই শেষ পর্যন্ত ভালো দেখা যায়। হ্যাঁ, ওটাকে বলে আমরা নাসর রেখা বলবো। কি বলবো? নাসর রেখা। ওটা দ্বারা আমরা ওই পরমাণুকে চিহ্নিত করতে পারি, নাসর রেখা। তো এখানে আমি এটা বললাম, তাহলে বুঝতে পারবা। তো এটা তোমাদের কাজ দিলাম, ঠিক আছে? এদের আরি পাড়ার মাধ্যমে নিলে রুবিক কাছের মধ্যে দিয়ে পরীক্ষাগুলো করা হয়। তোমার একটু রিডিং দিবে এই পর্যন্ত, ঠিক আছে? শিক্ষার্থীর কাছে এটা বুঝছো, একটু রিডিং দিবা তোমাদের। তো এরপরে আমরা পড়বো হাইড্রোজেন বর্ণালী, এখানে কিছু অঙ্ক আছে আমাদের। তো এফডি তোমাদের জন্য পড়া, ঠিক আছে? একটু পড়বা ভালো করে।